যুদ্ধের প্রশিক্ষণ, দামি অস্ত্র নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, সেই যুদ্ধে যারা উৎসাহিত করেছিল তাদের সেই দলটিকে আজকে সেই ভূমিকা পালন করছে। তাহলে জনযুদ্ধকে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগের যুদ্ধ বানাতে চান, সেই ইতিহাস তো মানুষের জানা, সেটাকে মানুষকে সারা জীবনের সময় সব সময়ের জন্য ধোঁকা দেওয়া যায় না। খালেদা জিয়াকে ফোন করেছিলেন বলে আপনারা যে বললেন, এটা তো আপনাদের একটা কৌশল। সেই কওমি মাদ্রাসা ধ্বংসের একটা আলামত আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি ছাত্রলীগকে তার ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, আর দেশের প্রতি দরদ থাকা উচিত। এই প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে কেন এই ভিজিটের সময় মুখ্যমন্ত্রী বলেছেন। তা আমি বলবো যে এই যে এটা একটা বহির্বিশ্বের বিষয়, সেখানে আমাদের যে আপনার পররাষ্ট্র বিষয়ক যারা দায়িত্বে আছেন তাদের উচিত ছিল সেইগুলো নিয়ে অন্তত কথাবার্তা বলা বা ইয়ে। কিন্তু এর আগে খেয়াল করেন যে এর আগেও তাদের সংসদ ভবনের সামনে, নতুন সংসদ ভবনের সামনে যে ম্যাপ করেছে সেখানে বাংলাদেশকে ইনক্লুড করেই ভারতকে দেখানো হয়েছে, যেটার প্রতিবাদ অফিসিয়ালি আমাদের সরকার বা দেশ করেনি। জনগণের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। এবারও আবারও এই যে জনগণ কত মনোযোগ দিয়ে সবকিছু শুনে, আমি এই জিনিসটা খেয়াল করিনি, কিন্তু ওনারা বলেছেন মুখ্যমন্ত্রী কেন বললেন। অর্থাৎ যে যারা দেশ পরিচালনা করেন তাদেরকে অপমান করলে দেশের মানুষের গায়ে লাগে, তারাও যে দেশের মানুষ, দেশের যে ইজ্জত আছে সেটা এখানে প্রতিফলিত হয়েছে। ধন্যবাদ এই সচেতন দর্শককে। আমি মনে করি এটা পররাষ্ট্র নতজানু পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। আমাদের দেশের পররাষ্ট্র নীতির যেগুলো সবার সাথে বন্ধুত্ব কিন্তু মুখে বলেন, কিন্তু বন্ধুত্ব কাউকে কাউকে বেছেই করতে হয়, আর সবসময় সবাই বন্ধু থাকে না। তবে এইগুলোর সবকিছুর মূল্যে হলো যে কার পায়ের নিচে কতটুকু মাটি আছে। যে সরকার অন্য একটি বা বন্ধু রাষ্ট্রের প্রকাশ্যে বলে যে ওনাদের সহযোগিতা না থাকলে এই দামি নির্বাচন করা যেত না, তাদের কাছ থেকে এখন তাদেরকে যে নামেই ডাকা হোক না কেন সেটাই গ্রহণ করে নেবেন, এর বেশি আশা করা যায় না। আর সেটা করতে হলে সরকারের পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক ভাবে, এবং দেশের মানুষকে সচেতন হতে হবে, এবং সঠিক ভোট আদায় করার জন্য, ভোটাধিকার আদায় করার জন্য সংগ্রামে যোগ দিতে হবে। আরেকজন প্রশ্ন করেছিলেন, মন্তব্য করেছেন টকশোতে যে কে কিভাবে কথা বলেন, তারপরে উনি বললেন ব্যাংক লুট, শেয়ার বাজার, অচল অবস্থা ইত্যাদি ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য আসে কিনা। হ্যাঁ, এটা তো ওনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। আর তাছাড়া এটা আমাদের দেশে একটু বেশি হয় যে কোনো একটা আলোচিত খবরের আমরা খুব ক্ষণস্থায়ী স্মরণ শক্তি নিয়ে থাকি। আমাদের একটার সামনে আরেকটা নিয়ে আসলে আমরা অতীতটা ভুলে যাওয়ার চেষ্টা করি, বর্তমানকে নিয়ে ধরে আঁকড়ে থাকি। এটা হতে পারে যে দেশে যে আমাদের অজান্তেও কি আমরা কি এই ভুল করে ফেলি না, যে আমাদের দেশে কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে আমরা কে কোন মন্ত্রী কাকে কি বললো, কে ছাত্রলীগ কোথায় করবে না করবে, এগুলো নিয়ে আলোচনা করার চেয়ে দেশের উন্নয়ন, মানব উন্নয়ন এবং মানুষের কল্যাণের কথাগুলো বলা বোধহয় রাজনৈতিক দলের একটা দায়িত্ব, এবং টকশো যারা পরিচালনা করেন তাদেরও এই বিষয় লক্ষ্য রাখতে হবে। আরেকজন দর্শক শ্রোতা বলেছেন যে 90% ভোট না দেওয়াতে তো শেখ হাসিনাকেই তালাক দেওয়া হলো বা দেওয়া উচিত। এখানে আমি স্মরণ করতে চাই যে ওনার আমাদের এই সরকারি দলের একজন মন্ত্রী বলেছিলেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এসেছি আমাদের ক্ষমতায় রাখার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু জনগণের, বাঙালির পালস বুঝতেন। এখন বাংলাদেশের বর্তমান সরকার বাঙালি বা বর্তমান বাঙালিদের, বর্তমান দেশবাসীদের পালস বোঝেন কিনা, এতে ইঙ্গিত আছে যে সময় এসেছে যে ভারতকেই তালাক দিয়ে দেওয়া উচিত। আর এই যে আমরা তালাক নিয়ে কথা বলছি, যেটা আমি প্রথম পর্বে বলেছি যে রাজনৈতিক আচার আচরণ যদি খারাপের দিকে যায় সেটা কিন্তু সংক্রামিত হয় একেবারে তৃণমূলে। আজকে মানুষ এই তালাক নিয়ে প্রশ্ন করছে তালাক উত্থাপন করার কারণে, এবং কোনো পক্ষই কিন্তু এখান থেকে জিতে আসতে পারবে না, কারণ সবার দলেই কিছু না কিছু ভুল থাকে, ভুল ত্রুটি থাকে, সেগুলো থেকে করতে হয়। এখন আসি ছাত্রলীগ নিয়ে যে কথা হচ্ছে, এখানে আমি একটু বিব্রত বোধ করি, কারণ স্বাধীনতা উত্তর ছাত্রলীগের আমি একজন সক্রিয় সদস্য ছিলাম, এবং ছাত্রলীগের যে মনোগ্রামটা সেটা আমি ওই বাজনা গাছের কাটার মধ্যে উল্টা করে ধরে আয়না দিয়ে তৈরি করতাম, স্পঞ্জে তৈরি করে স্কুলে 9-10-এ আমি ছাত্রদের খাতায় এঁকে দিতাম। অনেক ভালোবাসতাম ছাত্রলীগকে এখন, এবং আমাদের আজকের যে আওয়ামী লীগের নেতা উনি ছাত্রলীগ সম্বন্ধে অনেক কথা বলেছেন, বিশেষ করে স্বাধীনতা পূর্ব। ওনাকে আমি শুধু মনে করে দিতে চাই শেষ ভালো যার
সব ভালো তার। শেষ মানে বর্তমান, ভবিষ্যতে আবার শেষ আসবে। তো ছাত্রলীগের যে কৃতিত্ব স্বাধীনতার পূর্বে, সেটা কেউ অস্বীকার করে না, কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আপনি ওই অতীতের ভালো কাজের কারণে কি বর্তমানে অপকর্ম ঢাকা যাবে? এত বোকা কি বাংলাদেশের জনগণ? আরো একটা প্রশ্ন আমি ওনাকে করতে চাই, যে এক সময় এই ছাত্রলীগ স্বাধীনতা পূর্ব আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করত, এমনকি শোনা যায় অনেক ক্ষেত্রে বঙ্গবন্ধুকেও নিয়ন্ত্রণ করত। তেমন ঐতিহ্য, এমনকি বাংলাদেশের পতাকা উড়িয়েছিল তারা, স্বাধীনতার কথা সর্বপ্রথম তারা বলেছিল। তারা যুদ্ধের প্রশিক্ষণ, ড্যামি অস্ত্র নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। সেই যুদ্ধে যারা উৎসাহিত করেছিল, তাদের সেই দলটিকে আজকে সেই ভূমিকা পালন করছে। আজকে কি আপনার মূল দল কি আপনাদের কোনো ভ্রুক্ষেপ করে? আজকে কি আপনাদের দল বা আপনাদের নেত্রী কি কথা বলবে? বরঞ্চ আপনাদের পদ দিলে সেই পদ থেকে উনি সরে যেতে চান। কেন এই বৈপরীত্য? সুতরাং সেটা বুঝতে হবে। আমি ছাত্রলীগ নিয়ে বেশি কথা বলতে চাই না, কিন্তু ছাত্রলীগটা বারবার আসে, এই জন্যই আমাদেরকে এর নিয়ে আলোচনা করতে হয়। আমি তো দেখি না আমাদের উন্নত কোনো দেশে, আজকে যদি স্মার্ট বাংলাদেশ করতে হয়, উন্নত কোনো দেশে নেজুর ভিত্তির রাজনীতি তো ছাত্ররা করে না। এমনকি ছাত্র রাজনীতিও খুব মাইল। এই যে আমাদের হাসিনা আক্তার আছেন, ওনার দেশে কি ছাত্র রাজনীতি, ডে টু ডে রাজনীতি চলছে? শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়, মানবাধিকারের বিষয়, যেমন ফিলিস্তিনিতে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের প্রতিবাদে আজকে উন্নত দেশের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসছে, সেগুলো দেখে আমাদের অনুকরণ করা উচিত। ডেমনস্ট্রেশন করে, কিন্তু সেভাবে রাজনীতির সাথে এই বাংলাদেশের স্টাইলে কোনো রাজনীতি করে না। এবং কওমি মাদ্রাসা, যেখানে ছাত্র রাজনীতি একটা মুক্ত ছিল, একটা ধর্মীয় সেন্টিমেন্ট যেখানে কাজ করত, যেখানে আওয়ামী লীগের স্থানীয় সরকারকে মার্কা দিয়ে স্থানীয় যে সামাজিক ব্যবস্থা ভেঙে ফেলেছে, এখন হয়তো কওমি মাদ্রাসাকে ধ্বংস করার একটা উপক্রম তৈরি হলো যে আওয়ামী লীগ। এই কোন ছাত্রলীগ? এটা কি সেই ছাত্রলীগ যেই ছাত্রলীগের ঐতিহ্যের কথা আব্দুল্লাহ হারুন রাসেল বললেন? আজকে তো আমরা দেখি ছাত্রলীগের নেত্রী সাভারে গরুর ব্যবসা করে ধরা পড়ে। আজকে তো আমরা দেখি ইডেন কলেজে দেহ ব্যবসায় জড়িত হয়ে যায় ছাত্রলীগের নেত্রীরা। না, ছাত্রলীগের এই সম্প্রতি ছাত্রলীগের এক নেত্রী পায়ুপথে 1.5 কেজি স্বর্ণ চোরাচালান করতে গিয়ে ধরা পড়লেন। এই যে ঈদ আসতেছে, ঈদে কত গরু চুরি করে ধরা পড়ছে ছাত্রলীগের নেতারা, এগুলো পত্রিকায় আসতেছে। তো সুতরাং আমি বলি যে আপনি শুধু যদি ওই অতীতের ঐতিহ্য নিয়ে আঁকড়ে ধরে রেখে বর্তমানকে চালাতে চান, তাহলে এটা সম্ভব নয়। তো এই ছাত্রলীগ আর সেই ছাত্রলীগ নয়। ঐতিহ্য ধরে রাখতে হলে শেষ ভালো যার, সব ভালো তার, এভাবেই আগাতে হবে। ছাত্রলীগকে পথে আসতে হবে। আপনি দেখেন ছাত্রলীগ জয় বাংলা বলে অনেক অপকর্ম করেছে। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ জয় বাংলাকে নিজেদের দলীয় ইয়েতে কি বলে এটাকে স্লোগানে পরিণত করেছে। এটা জাতীয় স্লোগান, পরে আইন করে এটা করতে হলো। আপনি দেখেন আওয়ামী লীগ, ছাত্রলীগ যে অহংকার করে মুক্তিযুদ্ধে তারা জয় বাংলা বলে নেমেছিলেন, কই 7 জন বীর শ্রেষ্ঠীর মধ্যে আওয়ামী লীগের কেউ নাই। ডক্টর কামাল বলেছেন যে যারা পদকধারী তাদের মধ্যে কেউ আওয়ামী লীগ নাই। তারপরে মুক্তিযোদ্ধা গুনলে, মুক্তিযোদ্ধা তো গুনতে ব্যর্থ হয়েছেন আপনারা। বীর মুক্তিযোদ্ধাতে রাজাকারদের কোন লিস্ট, পরীক্ষার রেজাল্ট সঠিকভাবে দিতে পারেন না। তো সুতরাং আপনারা যদি এটা নিয়ে অহংকার করেন, সেই অহংকারের ভিত্তি তো থাকতে হবে। তো সুতরাং এই ডক্টর কামাল যথার্থই বলেছিলেন, তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়? তাহলে জনযুদ্ধকে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগের যুদ্ধ বানাতে চান, সেই ইতিহাস তো মানুষের জানা, সেটাকে মানুষকে সারা জীবনের সময় সব সময়ের জন্য ধোঁকা দেওয়া যায় না। খালেদা জিয়াকে ফোন করেছিলেন বলে আপনারা যে বললেন, এটা তো আপনাদের একটা কৌশল। এবারও তো আপনারা এক রাতে সব থেকে জেল থেকে ছেড়ে দিবেন নির্বাচনে আসলে, সেটাও বলেছিলেন। কিন্তু আপনারা যেটাকে নির্বাচন বলছেন, যে দামি নির্বাচন, সেই নির্বাচনকে পৃথিবীর কোনো দেশ সুস্পষ্টভাবে নির্বাচন হিসেবে গ্রহণ করেনি। আপনারা সেটা বুঝতে পারছেন না, এবং এটা নির্বাচন নয়, দামি নির্বাচন। আর আপনি আরো বড়াই করে বলেছেন নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, কিন্তু এই নির্বাচন কমিশন যে ছোট জগন্নাথ, আপনারা যে 10 জনের নাম দিয়েছিলেন, সেখান থেকে 5 জনকে করেছেন। সেই 10 জনের নাম তো বাংলাদেশের মানুষ জানতে চেয়েছিল, বাংলাদেশের মালিকরা জানতে চেয়েছিল, সেটা গোপনে রেখে আপনারা 5 জনকে দিয়েছেন। এই ছোট জগন্নাথ এই নির্বাচন কমিশনকে নিয়ে বাহাদুর করে করার দিন নাই। আমি গত কয়েকটা নির্বাচনে তাদের যে বক্তব্য, সেখানে আওয়ামী লীগও বিব্রত হয়েছে, সেটা আপনাদের স্বীকার করা উচিত।
অথর্ব এক নির্বাচন কমিশনকে নিয়ে আপনারা অন্যান্য দেশের উন্নত মানের নির্বাচন কমিশনের সাথে তুলনা করেন, সেটা সঠিক নয়। আপনি আপনার নানক ভাইকে বলেছেন অনেক সাহসিকতার সাথে বিডিআর কারণে যে বীরত্বের সাথে কাজ করে তা নিয়ন্ত্রণ করেছে। আমার তো মনে হয় সশস্ত্র বাহিনীর প্রধান বানিয়ে দেন তাকে। এত যোগ্য লোক যদি সশস্ত্র বাহিনীর বাইরে থাকে, এত যদি রণকৌশল জানে, এত যদি গোলাগুলির ভিতর দিয়ে সে হেঁটে ওইখানে গিয়ে এগুলো এই প্রতারণা স্বরূপ যে কার্যক্রম করেছেন কেনা জানে, সেটা যদি হয় তাহলে তারকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমি এটার প্রতিবাদ করি, একেবারেই মনে করি যে যাকে দিয়ে যেই কাজ করা উচিত সেটা করা উচিত। আওয়ামী লীগ সেটা করে না। আপনি দেখেন বিএনপির বিডিআর এর বিচার হয়েছে, আপনি খুব ফলাও করে বললেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 57টি পরিবারের যে কোনো একটা পরিবারকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই বিচারে সন্তুষ্ট। আর বিচার নিয়ে যে প্রহসন করেন সেই সাগর রুনি থেকে শুরু করে আপনাদের দলের কিবরিয়ার বিচার করেননি, এরকম ইকরাম হত্যার বিচার হয়নি, এখনো মেজর সিনহার বিচার হয়নি। বিচারালয় দেখতে আসে এখন ইউনাইটেড নেশন থেকে বা বিদেশিরা, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে খুব একটা হয় না। আপনি বাকশাল নিয়ে অনেক কথা বলেছেন। আপনি আমাদেরকে, আমি তো পাকিস্তান দেখেছি, আমি জানি না আপনি পাকিস্তানের জন্ম না বাংলাদেশের, দেখে মনে হচ্ছে বাংলাদেশের। তা আপনি পাকিস্তানে পূর্ব পাকিস্তান। আচ্ছা, না পাকিস্তানে কিন্তু আপনার নেতা বঙ্গবন্ধু গিয়েছিলেন। পাকিস্তানের নেতা, পাকিস্তানের মন্ত্রী কিন্তু কক্সবাজার আসলে আপনার নেতারা দলে দলে দৌড়াই গিয়ে দেখা করে আসে। পাকিস্তান বললে এত খারাপ লাগার কথা না আপনাদের। বাকশাল সরকার ব্যবস্থা আপনি বললেন, ভালো সরকার ব্যবস্থা হলে তাকে বাদ দিলেন কেন? আজকে কেন আপনারা প্রকাশ্যে বাকশাল না করে গোপনে গোপনে এক নামবিহীন বাকশাল প্রচলন করলেন? এতই যদি পপুলার হয়, এতই যদি জনগণের গ্রহণ হয়, এতই যদি নাগরিকের কল্যাণ হয় বাকশাল দিয়ে, যেই দেশের মানুষ একটা বহুদলীয় গণতন্ত্রের আকাঙ্ক্ষায় যুদ্ধ করেছিল, ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছিল, তাদেরকে সেই ভোটাধিকার, ভাতের অধিকার বাজারে আগুন দিতে পারছেন না। আর এখন ছাত্রলীগকে কওমি মাদ্রাসায় নিয়ে, এই মাদ্রাসা, কওমি মাদ্রাসাটা কিন্তু টেকনিক্যাল বা ওই যে মাদ্রাসা বোর্ডের অধীনে নয়, কারণ তারা প্রথাগত ধর্মীয় শিক্ষা দেয়। তো সেটাকে ধ্বংসের, এই কওমি মাতা বানিয়েছিল আপনাদের নেত্রীকে, সেই কওমি মাদ্রাসা ধ্বংসের একটা আলামত আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি ছাত্রলীগকে তার ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, আর দেশের প্রতি দরদ থাকা উচিত। ছাত্রলীগের নেতারা ঢাকায় ফ্ল্যাট করে করে, কিনে কিনে বাড়ি করে, গাড়ি চলে, আমি পাজেরো ছাড়া তো দেখি না বড় ছাত্রলীগের নেতারা। তারা তো আজকে ধনী হয়েছে, ধনী বণিক শ্রেণীর খাতায় নাম লিখেছে ছাত্রলীগের নেতারা। আমিও, আমার মতো অনেক বহু লোক, এই যে রহমান ভাই নামে আরেকজন ভদ্রলোক আছেন, ছাত্রলীগের অনেক নেতাই তো এখন বিরোধী দলে বা আওয়ামী লীগের বাইরে আছে, যারা ঐতিহ্যবাহী ছাত্রলীগকে যারা যেই প্রশংসা আপনি করেছেন, সেই প্রশংসার জন্য যারা কৃতিত্বে ছিলেন, তারা কিন্তু আজকে ছাত্রলীগে নাই। আজকে এই নব্য ছাত্রলীগ দিয়ে বাংলাদেশের ভবিষ্যতে কোনো উজ্জ্বল সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো সুতরাং ছাত্রলীগকে কওমি মাদ্রাসা থেকে ঢুকিয়ে না দিয়ে ছাত্রলীগকে ছাত্রলীগের কাজে রাজনীতি করার যে সুযোগ, দেশ গঠনের যে সুযোগ, সেখানে ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করছি। আর পরিশেষে একটি কথাই বলতে চাই যে আসুন আমরা সুষ্ঠু রাজনীতি করি, স্বাধীন দেশের রাজনীতি করি। আপনারা যে কোনো কথা বললেই বলেন সেই যে পাকিস্তান আমলে কি হয়েছিল ওই রকম ভাবে। আজকে বাংলাদেশ স্বাধীন, আজকে 54 বছর হয়ে গেল, আজকে একটা সুস্থ সুন্দর স্বাধীন দেশের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আপনারা যে সকল জাল পেতেছেন, যে সকল গভীর কূপ খনন করেছেন, একদিন একে একে আপনাদের সেই কূপে পড়তে হবে। সেই সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত। দেশটাকে ধ্বংস করে দিয়েন না। আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমরা পাকিস্তানিদেরকে বলেছিল দেশটাকে জাহান্নামে বানিয়ে ফেলো না। আমি জানি না আজকে এই যে কথা আপনারা বলেন, আজকে যে দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভোটাধিকারের ব্যাপারে এবং দ্রব্যমূল্যের ব্যাপারে এবং অসহনীয় ভ্যাট এবং ট্যাক্সে যারা কালোবাজারি করে, যারা অসৎ উপায় করে, যারা কালো টাকা উৎপাদন সংগ্রহ করে, পাচার করে,
তাদেরকে আপনারা 15% মাফ করে দিচ্ছেন এবং এর চেয়ে এটা হবুচন্দ্রের রাজার গবুচন্দ্রের দেশের